সঙ্গে রয়েছে আমি পৌলমী। শুরু করছি দেশের কথা দশের কথা। আর দেশের কথা দশের কথা মানে প্রথমে নজর রাখতে হবে দেশের করোনা পরিস্থিতির দিকে। যেভাবে লাগাতার করোনার সংক্রমণ বাড়ছে তাই উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। হজ কেন্দ্রগুলিকে এবার যাতে বেডের ব্যবস্থা করা যায়, করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা যায়, সে কারণেই বদ্ধপরিকর হচ্ছে কেন্দ্র। নয়া নির্দেশিকা জারি করা হয়েছে বর্তমান পরিস্থিতি বুঝে। ৩.৫ লক্ষ ছাড়িয়ে গেল দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। গত কয়েকদিন ধরেই দেশে সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী। প্রতিদিনই আগের রেকর্ড ভাঙছে ভাইরাস। শুধু সংক্রমণই নয়, পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ছুঁয়েছে প্রায় ৩,০০০-এর গণ্ডি, জানিয়ে উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। ২৪ ঘন্টায় আক্রান্ত ৩,৫২,৯৯১। মোট আক্রান্ত ১,৭৩,১৩,১৬৩। ২৪ ঘন্টায় মৃত ২,৮১২। মোট মৃত ১,৯৫,১২৩। ২৪ ঘন্টায় সুস্থ ২,১৯,২৭২। মোট সুস্থ ১,৪৩,০০,৪,৩৮২। ২৪ ঘন্টায় টিকাকরণ ৯,৯৪,৮০৬। মোট টিকাকরণ ১৪,১৯,১১,২২৩। দেশে মোট সুস্থতার হার ৮২.৬২%। করোনা মোকাবিলায় টিকার উপরই ভরসা রাখছে কেন্দ্র। ১ মে থেকে ১৮ বছরের ঊর্ধ্বদের কোভিড টিকার ব্যবস্থা করা হয়েছে। অপরদিকে প্রস্তুতকারী সংস্থাগুলির কাছে কোভিড টিকার নির্ধারিত দাম কমানোর আর্জি জানিয়েছে কেন্দ্র। রিপাবলিক বাংলা। বর্তমানে কোভিড কেয়ারের জন্য এবার বিশেষ করে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। পিএম কেয়ারস ফান্ডের টাকায় ৫৫১টি অক্সিজেন যে প্ল্যান্ট তা তৈরি করা হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করে এসেছিল বিরোধীরা, কেননা কোথায় গেল পিএম কেয়ারস ফান্ডের টাকা। তাই বিরোধীদের যে অভিযোগ, সেই অভিযোগ কার্যত নস্যাৎ হয়ে যাবে এই পিএম কেয়ারস ফান্ডের টাকা দিয়ে অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার পর। পিএম কেয়ার ফান্ডের টাকা নিয়ে বিস্তর অভিযোগে সরব হয়েছিলেন বিরোধীরা। তবে করোনা অতিমারী পরিস্থিতিতে বাড়তি অক্সিজেনের চাহিদার সময় সেই পিএম কেয়ার ফান্ডের অর্থই ভরসা দেশের কাছে। এই পরিস্থিতিতে দেশ জুড়ে ৫৫১টি অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। প্ল্যান্ট তৈরির সমস্ত খরচ করা হচ্ছে পিএম কেয়ার ফান্ডে সংগৃহীত অর্থ থেকেই। প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে জানা গিয়েছে, জেলা সদরগুলির সরকারি হাসপাতালে অক্সিজেন সরবরাহে জোর, সেজন্য হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট তৈরির উদ্যোগ। দ্রুত প্ল্যান্টগুলি তৈরি করতে উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বছরের শুরুতেই ১৬২টি প্ল্যান্ট তৈরির উদ্যোগ। এর জন্য ২০১.৫৮ বরাদ্দ করেছে কেন্দ্রীয় সরকার। শুধুমাত্র দিল্লিতেই ৮টি অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। অতিমারী পরিস্থিতিতেও পিএম কেয়ার ফান্ডে সংগৃহীত জরুরি প্রয়োজনের অর্থের পরিমাণ ও খরচের হিসেব নিয়ে একাধিক অভিযোগ তুলেছিলেন বিরোধীরা। রাজনৈতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে পিএম কেয়ার ফান্ডের অর্থ খরচ করে অক্সিজেন প্ল্যান্ট তৈরির কেন্দ্রের উদ্যোগে বিরোধীদের অভিযোগের সেই অস্ত্র ভোঁতা হয়ে গেল। রিপাবলিক বাংলা। গোটা বিশ্বের কোভিড পরিস্থিতির সময় ভারত অগ্রণী ভূমিকা পালন করেছিল, একাধিক দেশকে সাহায্য করেছিল। আর তারই এবার পাল্টা যেন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে একাধিক দেশ। বিশ্বের প্রথম সারির দেশগুলি এই বর্তমানের কোভিড পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়িয়েছে, যা আন্তর্জাতিক মহল মনে করছে ভারতের এক কূটনৈতিক সাফল্য। দেশ জুড়ে ভয়াবহ আকার নিয়েছে করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউ। পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে ভারতের পাশে দাঁড়াতে চেয়ে বার্তা দিল ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি এবং ইসরায়েল। অতিমারী পরিস্থিতিতে অক্সিজেন এবং ওষুধ সরবরাহের আশ্বাস দেওয়া হয়েছে। দিল্লিতে ব্রিটেন হাই কমিশনের তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, কোভিড যুদ্ধে পাশে দাঁড়াতে ইতিমধ্যেই ৬০০টির বেশি মেডিকেল সরঞ্জাম ভারতে পাঠানোর ব্যবস্থা করছে ব্রিটেন। ব্রিটেনের পাঠানো সেই সব জীবনদায়ী সরঞ্জামের মধ্যে থাকছে অক্সিজেন কনসেন্ট্রেটর এবং ভেন্টিলেটর। ৬০০র বেশি এইসব যন্ত্রপাতি কয়েক দফায় পৌঁছবে ভারতে। প্রসঙ্গত, এর আগে ইউরোপীয় ইউনিয়নও ভারতকে চিকিৎসা সরঞ্জাম এবং অক্সিজেন উৎপাদনকারী সরঞ্জাম পাঠিয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশের ভারতের পাশে দাঁড়ানোকে কূটনৈতিক সাফল্য হিসেবেই দেখছে ভারতের বিদেশ মন্ত্রক। রিপাবলিক বাংলা। বাসভবন আন্তেলিয়া, যেখানে বিস্ফোরক বোঝাই গাড়ি উদ্ধার করা হয়েছিল, এই ঘটনায় তদন্তে নেমেছিল এনআইএ, জাতীয় তদন্তকারী সংস্থার হাতে আগেই গ্রেফতার করা হয়েছিল সুনীল মানেকে। সুনীল মানের বাড়ি, অফিস এবং তার গাড়িও বাজেয়াপ্ত করা হয়েছে।
আন্তেলিয়ার সামনে থেকে গাড়ি বোঝাই বিস্ফোরক উদ্ধার মামলায় ধৃত ইন্সপেক্টর সুনীল মানের একাধিক অফিসে অভিযান চালানো এনআইএ। সূত্রের খবর, সোমবার সকালে এনআইএ আধিকারিকরা সুনীল মানের আন্ধেরি কান্দিভালির অফিসে ম্যারাথন অভিযান চালান। আন্ধেরি কান্দিভালির অফিস থেকে প্রচুর পরিমাণে নথি বাজেয়াপ্ত করেছে জাতীয় তদন্তকারী সংস্থা। পাশাপাশি মুম্বাই পুলিশের সাসপেন্ড হওয়া ইন্সপেক্টর সুনীল মানিকে বয়ানের অসঙ্গতির জেরে গত শুক্রবারই গ্রেফতার করে এনআইএ। 28 এপ্রিল পর্যন্ত এনআইএ হেফাজতে রয়েছেন সুনীল মানি। 25 ফেব্রুয়ারি শিল্পপতি মুকেশ আম্বানির বাড়ির সামনে থেকে হুমকি চিঠি এবং বিস্ফোরক ঠাসা গাড়ি উদ্ধার করা হয়। ঘটনায় গাড়ির মালিক মনসুখ হিরেনকে জেরা করে পুলিশ। জেরা পর্বের মধ্যেই 5ই মার্চ মনসুখ হেরেনের দেহ উদ্ধার করে পুলিশ। মুম্বাই পুলিশের তরফে দাবি করা হয় আত্মহত্যা করেছেন মনসুখ হেরেন, কিন্তু পুলিশের আত্মহত্যা তত্ত্ব মানতে রাজি হননি মৃতের স্ত্রী। পাল্টা খুনের অভিযোগ করেন মনসুখ হেরেনের স্ত্রী। তিনি পাল্টা দাবি করেন যে গাড়ি নিয়ে যাবতীয় কাণ্ড সেই গাড়ি নভেম্বর থেকে ব্যবহার করছেন মুম্বাই পুলিশ আধিকারিক সচিন ভাজে। এরপরেই তদন্তে নেমে তৎকালীন মুম্বাই পুলিশ আধিকারিক সচিন ভাজেকে গ্রেফতার করে এনআইএ। গ্রেফতার করা হয় আরও এক পুলিশ আধিকারিক রিয়াজ গাজীকে। এরপরেই ঘটনায় জড়িত থাকার অভিযোগ উঠে আসে সুনীল মানের বিরুদ্ধেও। এদিন সুনীল মানের অফিস থেকে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার করা হয়েছে বলেই সূত্রের খবর। শুধুমাত্র আন্তেলিয়া বিস্ফোরক মামলা নয়, একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে ধৃত এই পুলিশ আধিকারিকের বিরুদ্ধে। রিপাবলিক বাংলা। দফার নির্বাচন পর্ব মিটে গিয়েছে, আর বাকি এক দফার নির্বাচন। তবে 2রা মে রাজ্যে প্রকৃত পরিবর্তন আসবে, এমনটাই কিন্তু বারে বারে দাবি করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সাংবাদিক বৈঠকে তিনি বলেন যে তৃণমূল সরকার কোনো উন্নয়ন করেননি, তাই সোনার বাংলা তৈরি করবে বিজেপি। সপ্তম দফার ভোটের দিন রাজ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কাটমানি, দুর্নীতি, স্বজন পোষণ, বহিরাগত ইস্যুতে এদিন মমতা সরকারকে কাঠগড়ায় তোলেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। এদিন ভার্চুয়াল সভা থেকে 2রা মের পর সোনার বাংলা গড়ার ডাক দেন তিনি। हमने सोनार बंगाल की बात की, प्रधानमंत्री मोदी जी ने सोनार बंगाल की बात की, असोल परिवर्तन की बात की, और हम यहाँ बंगाल में चल रहे टोलाबाजी, तुष्टीकरण, तानाशाही, सिंडिकेट राज, इसके खिलाफ बंगाल के लोगों ने अपना मन भी बनाया और उसको बनाने में भारतीय जनता पार्टी अग्रसर रही। বহিরাগত ইস্যুতে বারবার বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। এদিন এই ইস্যুতেও পাল্টা মমতার সরকারের বিরুদ্ধে সুর চড়ান তিনি। प्रधानमंत्री जी, देश के प्रथम सेवक ने कहा बंगाली भाषा कितनी सुंदर है, कितनी मीठी भाषा है, बंगाल की संस्कृति कितनी उच्च संस्कृति है। लेकिन ममता जी ने जिस भाषा का प्रयोग किया वो बंगाल की संस्कृति है क्या? ममता जी ने जिस भाषा का प्रयोग किया वो बंगाल की भाषा है क्या? क्या शब्द नहीं बोले हैं उन्होंने प्रधानमंत्री जी को इस सारे चुनाव में? किन शब्दों का प्रयोग उन्होंने किया हम कर नहीं सकते। 10 বছরের তৃণমূল জামানা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। কখনো স্বজন পোষণ, কখনো দুর্নীতিতে নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক হেভিওয়েট নেতা মন্ত্রীদের। ভোট সপ্তমীতে দুর্নীতি ইস্যুতেও মমতার সরকারকে এক হাত নেন নাড্ডা। 10 years का गवर्नेंस, नॉट टॉकिंग अबाउट गवर्नेंस, आगे राज करने की इच्छा, क्या करेंगे जनता के लिए, क्या देंगे, कुछ नहीं है उसके बारे में उन्होंने बोला। और जनता को क्या दिया इसके बारे में भी कुछ नहीं बोला। सिर्फ भय, द्वेष, इसको ही प्रोपोगेट किया। उनके टोटल भाषण को देख लीजिए। শেষ দফার ভোট পর্ব এখনো বাকি। নির্বাচনের ফল ঘোষণা 2রা মে। এখন দেখার ভোট বাক্সে কতটা প্রভাব ফেলে। রিপাবলিক বাংলা। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মাদ্রাজ হাইকোর্ট। গণনার জন্য কি বন্দোবস্ত করেছে নির্বাচন কমিশন? 30 এপ্রিলের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে মাদ্রাজ হাইকোর্ট। দেশ জুড়ে অব্যাহত করোনার দাপট। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এই পরিস্থিতিতে চলছে ভোট গ্রহণ। করোনা পরিস্থিতিতে ভোট নিয়ে এবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব মাদ্রাজ হাইকোর্ট। নির্বাচন প্রক্রিয়ায় স্বাস্থ্যবিধি মানা হয়নি বলেও মাদ্রাজ হাইকোর্টের পক্ষ থেকে জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন প্রচার চলাকালীন কেন সামাজিক দূরত্ব বিধি সহ বিধিনিষেধ মানা হয়নি সেই প্রশ্নও তোলে মাদ্রাজ হাইকোর্ট। একই সঙ্গে এদিন ভোট গণনায় কমিশন কি পরিকল্পনা নিয়েছে তাও 30 এপ্রিলের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশ জুড়ে যেভাবে করোনার দাপট বাড়ছে সেই পরিস্থিতিতে জনস্বাস্থ্যে অগ্রাধিকার দিয়েছে কমিশন। উল্লেখ্য, করোনা সংক্রমণ রুখতে ইতিমধ্যেই প্রচারে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে কমিশন। মাদ্রাজ হাইকোর্টের এই পর্যবেক্ষণের পর কমিশন কি ভূমিকা পালন করে সেটাই এখন দেখার। রিপাবলিক বাংলা। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সম্পন্ন হয়েছে সপ্তম দফার নির্বাচন। কোন জায়গায় ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ উঠেছে, কোথাও বা এজেন্টকে মারধর করা হয়েছে। বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই সপ্তম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে। সপ্তম দফার ভোটে সকাল থেকেই খবরের শিরোনামে আসানসোল দক্ষিণ কেন্দ্রে একটি বুথের 100 মিটারের মধ্যে এক ব্যক্তি ঢুকে পড়ে। তার স্কুটি এবং টুপিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখা যায়। অন্যদিকে 239 নম্বর বুথে ভোটারদের মাংস ভাত খাইয়ে প্রভাবিত করার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে গিয়ে প্রতিবাদ জানান অগ্নিমিত্রা পাল। মাননীয় মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানাই, আজকে ভোটের দিনে যে ইলেকশনের আমাদের ইলেকশন উৎসব যেটা আমরা বলি, সেখানে ওনাকে নিচ লেভেলে নামতে হচ্ছে, এত নিচু স্তরে নামতে হচ্ছে, যেখানে পাঁঠার মাংস খাওয়াতে হচ্ছে ভোট কেনার জন্য। কাউন্সিলরকে নামিয়ে ওখানে ভেতরে বুথের মধ্যে ইল্লিগাল কাজ করছে। বারাবণীতে বিজেপির পোলিং এজেন্টকে বসতে বাধা দেওয়া হয়। পাশাপাশি জোট প্রার্থীর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আসানসোল দক্ষিণের 186 এবং 187 নম্বর বুথে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ ওঠে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মানস দাসের বিরুদ্ধে। বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সেখানে পৌঁছলে এলাকা ছেড়ে পালিয়ে যায় অভিযুক্ত। ভোট চলাকালীন পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ। পুলিশকে হুমকি দেন তিনি। যে পুলিশ তো যিনি ছিলেন উনি একেবারে কেনা গোলামের মতো ওনার ব্যবহার, ফলে তো ওনাকে এই মুহূর্তে কিছু বলার নেই, সব উত্তর দোসরা মেয়ের পরে উনি পাবেন। এদিকে মুর্শিদাবাদের রানীনগরে পুলিশের লাঠিচার্জের সময় পালাতে গিয়ে পড়ে মৃত্যু হয় এক ভোটারের। সাগর দিঘিতে বুথে যাতায়াত করার রাস্তা বন্ধ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এদিকে ভোটের শুরু থেকে কলকাতার বিভিন্ন জায়গায় উত্তেজনা দেখা যায়। বালিগঞ্জ থানায় পুলিশ এবং বিজেপি প্রার্থী লোকনাথ চট্টোপাধ্যায়ের মধ্যে বচসা বাঁধে। অন্যদিকে দলের 3 নম্বর মণ্ডল সভাপতি নেপাল মণ্ডলকে আটক করে পুলিশ। রাসবিহারের বিজেপি প্রার্থী সুব্রত সাহার চিফ এজেন্ট মোহন রাওকে শ্লীলতাহানির অভিযোগে আটক করা হয়। তৃণমূলের পোলিং এজেন্ট আমাকে জিজ্ঞাসা করছে তুমি কে, তখন আমি বললাম আমি ইলেকশন এজেন্ট ভারতীয় জনতা পার্টির। তোমাকে এখানে কে ঘুষতে দিয়েছে, এই প্রশ্নটা করছে পোলিং এজেন্ট। আমি তো সেটাই বুঝতে পারছি না কোন কারণে আজকে আমাকে এখানে আটকানো হয়েছে। পার্ক সার্কাসে বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে। ঘটনাস্থলে গিয়ে মাস্ক পরিয়ে জমায়েত সরায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী।